হ্যালো স্টুডেন্টস, পালসার্স কমার্স ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। সামনে তোমাদের এইচএস এক্সাম, সবাই খুব ভালো প্রিপেয়ার হয়েছো। আজকে 2025 সালে যারা এইচএস এক্সাম দিচ্ছে তাদের কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারিজ অফ অডিটিং যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টে কি কি পড়তে হবে সেইগুলো আজকের সাজেশনস তোমাদেরকে বলবো। ডিটেলস সাজেশন বলবো। এখানে 4 মার্কসের কি কি পড়তে হবে এবং 6 মার্কসের কি কি কোয়েশ্চেন্স পড়তে হবে এবং চ্যাপ্টার ওয়াইজ বলবো কোন কোন চ্যাপ্টার থেকে কি কি কোয়েশ্চেন্স পড়তে হবে। তবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, এইখানে যে কোয়েশ্চেন্স গুলো আমি শেড করেছি এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই, কিন্তু এই কোয়েশ্চেন্স গুলোর থেকে আবার কিন্তু তোমরা শর্ট করতে যাবে না। তোমরা যদি এখান থেকেও আবার কোনো কোয়েশ্চেন শর্ট করতে যাও তাহলে কিন্তু তোমরাই বিপদে পড়ে যাবে, কেননা এইগুলো সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। তো এই সবকটা কোয়েশ্চেনই তোমাদের পড়তে হবে। যদি এই কোয়েশ্চেন্স গুলো তোমরা পড়ে যাও, আমি গ্যারেন্টি দিতে পারি যারা ভালোভাবে কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারিজ অফ অডিটিং সাবজেক্টটি সারা বছর পড়েনি তারাও কিন্তু অ্যাবাভ 90% মার্কস এই কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারিজ অফ অডিটিং সাবজেক্টটা থেকে পেতে পারে। এবং এটা খুবই স্কোরিং পেপার, শুধু কিছু পয়েন্টস দিয়ে লিখতে হবে। আর একটা কথা তোমাদের বলবো যে তোমরা যখন ল বা অডিট লিখবে এখানে বেশ কিছু সেকশন থাকে, তো সেই সেকশনগুলো যদি তোমরা ডেফিনেটলি জানো যে এটাই এর সেকশন, তাহলেই তোমরা কিন্তু পরীক্ষার খাতায় সেকশন উল্লেখ করবে। আদারওয়াইজ সেকশন উল্লেখ করার দরকার নেই, শুধু লিখবে যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী, অর্থাৎ তোমার বা অংশীদারি আইন অনুযায়ী বলে তোমরা লেখাটা শুরু করে দেবে। হস্তান্তরযোগ্য দলিল আইন অনুযায়ী এইভাবে লেখা তোমরা শুরু করবে, বা বীমা আইন অনুযায়ী এইভাবে লেখা তোমরা শুরু করবে। তোমাদের কোনো সেকশন দেওয়ার দরকার নেই। অনেকেই ভাবে যে সেকশন না দিলে হয়তো নাম্বার কমে যাবে, একবারেই নয়। সেকশন যদি বরঞ্চ সেকশন হয়তো তুমি দিলে কিন্তু সেটা ভুল দিলে তাহলে কিন্তু তুমি 0 পেয়ে যেতে পারো। তার কারণ তুমি যে সেকশনটা লিখলে সেই সেকশনে তো এই কথাটা বলা নেই, সুতরাং সেক্ষেত্রে তোমার ভুল হয়ে যাবে। তাই জন্য সেকশন যদি তোমাদের মুখস্থ না হয় বা সেকশন যদি তোমরা না দাও, ঘাবড়াবার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেকশনের জন্য কিছুই নাম্বার কাটা হবে না, কিন্তু তোমরা বিষয়বস্তুটি পয়েন্ট করে করে লিখবে, এটাই হচ্ছে মেন বিষয়। ঠিক আছে, চলো এবার আমরা চলে আসি চ্যাপ্টার ওয়াইজ আলোচনায়। প্রথম যে চ্যাপ্টারটা তোমাদের কমার্শিয়াল ল এর আছে সেটা হচ্ছে অংশীদারি আইন 1932। এখান থেকে 4 মার্কসের যেগুলো পড়তে হবে সেই কোয়েশ্চেন্স গুলো দেখে নাও। একজন অংশীদারের অনুক্ত ক্ষমতা বলতে কি বোঝো? এরূপ ক্ষমতার যে কোনো 4টি বিধিনিষেধ উল্লেখ করো। অংশীদারি কারবারের আইনগত মর্যাদা আলোচনা করো। বিভিন্ন ধরনের অংশীদারি কারবারের শ্রেণীবিভাগ আলোচনা করো। অংশীদারি কারবারে অংশীদারদের অধিকার সম্বন্ধে আলোচনা করো। কারবারের অংশীদারি কারবারের যে কোনো 4টি উপাদান ব্যক্ত করো। অংশীদারি চুক্তিতে সাধারণত অন্তর্ভুক্ত হয় এমন যে কোনো 4টি বিষয়ের উল্লেখ করো। আর একটি অংশীদারি কারবারের নিবন্ধন প্রণালী বর্ণনা করো। 4 মার্কসের জন্য এই কটা কোয়েশ্চেন্স পড়বে। 6 মার্কসের জন্য যেগুলো ইম্পর্টেন্ট আছে সেটি হলো অংশীদারদের পারস্পরিক অধিকার ও কর্তব্য সমূহ আলোচনা করো। তৃতীয় পক্ষ বা বহিরাগতদের প্রতি অংশীদারদের দায়ের বিবরণ দাও। অংশীদারি কারবারের বিভিন্ন ধরনের অংশীদার সম্পর্কে আলোচনা করো। অংশীদারদের যে কোনো 3টি অধিকার এবং 3টি দায় আলোচনা করো। অংশীদারি আইনের 12 ও 13 নম্বর ধারা অনুযায়ী অংশীদারদের পারস্পরিক অধিকার ও কর্তব্য সংক্রান্ত নির্দেশগুলি সংক্ষেপে আলোচনা করো। এগুলো 6 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এরপরে আছে পরের চ্যাপ্টার হস্তান্তরযোগ্য দলিল আইন। এখান থেকে 4 মার্কসের জন্য যেগুলি আসবে, বাণিজ্যিক হুন্ডি ও চেকের মধ্যে 4টি পার্থক্য লেখো। হস্তান্তরযোগ্য দলিলে পৃষ্ঠাঙ্কনের যে কোনো 4টি ধরন সংক্ষেপে আলোচনা করো। বাণিজ্যিক হুন্ডির স্বীকৃতি দান বলতে কি বোঝো? কোন কোন ক্ষেত্রে বাণিজ্যিক হুন্ডি স্বীকৃতির প্রয়োজন হয় না, এটা খুব ইম্পর্টেন্ট। কোন কোন ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্সের প্রয়োজন হয় না। আচ্ছা, যথাকালে ধারকের যে কোনো 4টি অধিকার উল্লেখ করো, খুব ইম্পর্টেন্ট। একটি প্রদত্ত পত্রে যে কোনো 4টি অপরিহার্য উপাদান আলোচনা করো। হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্যগুলি লেখো। চেকের বিভিন্ন ধরনগুলি সংক্ষেপে আলোচনা করো। হস্তান্তরযোগ্য দলিলে মালিকানার হস্তান্তরের ধরনগুলি আলোচনা করো। আর বাণিজ্যিক হুন্ডির আবশ্যকীয় উপাদানগুলি আলোচনা করো। এগুলো 6 মার্কসের জন্য, সরি 4 মার্কসের জন্য ইম্পর্টেন্ট আছে, কারণ এই চ্যাপ্টার থেকে 4 মার্কসেরই কোয়েশ্চেন্স তোমাদের আসে, 6 মার্কসের থাকে না। এর পরের চ্যাপ্টার হচ্ছে নেক্সট চ্যাপ্টার বীমা আইন। এখান থেকে 4 মার্কসের জন্য যেগুলো পড়বে, অগ্নি বীমার বৈশিষ্ট্যগুলি লেখো। জীবন বীমার উপর আত্মহত্যার প্রভাব আলোচনা করো। নৌ বীমার বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো। জীবন বীমার 4টি সুবিধা লেখো। সাধারণ বীমার যে কোনো 5টি নীতি আলোচনা করো। কারবারি জগতে বীমার গুরুত্ব আলোচনা করো। সাধারণ বীমার 4টি বৈশিষ্ট্য লেখো।
এছাড়া কতগুলো টিকা তোমরা পড়বে, এগুলো ছোট ছোট শর্ট কোশ্চেনও আসতে পারে। বীমাকারী, বীমা গ্রহীতা, বীমাপত্র, বীমা কিস্তি, প্রাপ্তি স্বীকার পত্র, সমর্পণ মূল্য, মনোনয়ন, এইগুলো কতগুলো আছে তোমরা অবশ্যই পড়বে। এরপরে পড়বে বিভিন্ন ধরনের জীবন বীমার সংক্ষিপ্ত বিবরণ দাও, নৌ বীমার 5টি বৈশিষ্ট্য লেখো, সামুদ্রিক বীমার ধরনগুলি সংক্ষেপে আলোচনা করো, অগ্নি বীমার ধরনগুলি সংক্ষেপে আলোচনা করো, একাধিক বীমা এবং পুনর্বীমার মধ্যে পার্থক্য লেখো। এই কটা তোমাদের লয়ের জন্য ইম্পর্টেন্ট আছে। এরপরে চলে যাব অডিটিং এ। অডিটিং এ প্রথমে আছে নিরীক্ষা শাস্ত্রের নতুন শাখা। এই চ্যাপ্টার থেকে 4 মার্কসের জন্য যে কোয়েশ্চেন্স গুলো আসবে, পরিব্যয় নিরীক্ষা কাকে বলে, এর সুবিধাগুলি আলোচনা করো, ব্যবস্থাপনা নিরীক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো, কার্য সম্পাদন নিরীক্ষার যে কোনো 4টি সীমাবদ্ধতার উল্লেখ করো, নিরীক্ষা পরিকল্পনার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, পরিব্যয় নিরীক্ষার সীমাবদ্ধতাগুলি আলোচনা করো, কার্য সম্পাদন নিরীক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো। এগুলো 4 মার্কসের জন্য ইম্পর্টেন্ট আছে। এরপরে আছে কার্য সম্পাদন নিরীক্ষা 6 মার্কসের জন্য। কার্য সম্পাদন নিরীক্ষার যে কোনো 4টি সুবিধা লেখো, সামাজিক নিরীক্ষার সুবিধাগুলি আলোচনা করো, পরিচালন সংক্রান্ত নিরীক্ষার সুবিধাগুলি ব্যাখ্যা করো, সামাজিক নিরীক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো, নিয়ম মাফিক পরীক্ষার উদ্দেশ্যগুলি লেখো, নমুনা পরীক্ষার ক্ষেত্রে কি কি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত। তারপরে আছে সামাজিক নিরীক্ষা কাকে বলে, এর উদ্দেশ্যগুলি আলোচনা করো, ব্যবস্থাপনা নিরীক্ষার সীমাবদ্ধতা আলোচনা করো, ব্যবস্থাপনা নিরীক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো। এইগুলো তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে পড়তে হবে। এরপরে রয়েছে প্রাক নিরীক্ষা পদ্ধতি, এটা আরেকটা চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার অডিটিং এর। এখান থেকে 4 মার্কসের জন্য যেগুলো ইম্পর্টেন্ট, নমুনা পরীক্ষা কোন কোন ক্ষেত্রে উপযোগী নয় তা উল্লেখ করো, নিরীক্ষার ফাইলের অন্তর্ভুক্ত বিষয়গুলি উল্লেখ করো, নিয়ম মাফিক পরীক্ষার যে কোনো 4টি সীমাবদ্ধতা লেখো, একটি নিরীক্ষার কর্মসূচি তৈরি করার উদ্দেশ্যগুলি কি কি লেখো, নমুনা পরীক্ষা কাকে বলে, এর সুবিধাগুলি আলোচনা করো, নিরীক্ষার কর্মসূচির সীমাবদ্ধতাগুলি লেখো, নিরীক্ষার পরিকল্পনার উপর সংক্ষিপ্ত টিকা লেখো, নমুনা পরীক্ষার বিচার্য যে কোনো 4টি বিষয় সম্পর্কে আলোচনা করো, নতুন নিরীক্ষক নিরীক্ষা কাজ শুরু করার আগে নিরীক্ষককে বিবেচনা করতে হয় এমন 4টি বিষয়ের উল্লেখ করো, নিরীক্ষা সংক্রান্ত নথিপত্রের তাৎপর্য আলোচনা করো, নিয়ম মাফিক পরীক্ষার উদ্দেশ্যগুলি লেখো, নিয়ম মাফিক পরীক্ষার যে কোনো 4টি সুবিধা লেখো, নিরীক্ষার কার্যসূচির 4টি উদ্দেশ্য লেখো এবং নিরীক্ষার কর্মসূচির বৈশিষ্ট্যগুলি লেখো। এইগুলো এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে লেনদেনের সত্যতা যাচাইকরণ। এই চ্যাপ্টার থেকে 4 মার্কসেরই কোয়েশ্চেন্স থাকবে, 6 মার্কসে থাকে না। এখানে যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে সত্যতা যাচাইকরণের সময় বিচার্য যে কোনো 4টি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করো, সত্যতা যাচাইকরণের যে কোনো 4টি উদ্দেশ্য লেখো, ভাউচারের বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো, সহায়ক ভাউচার বলতে কি বোঝো। এরপরে রয়েছে সত্যতা যাচাইকরণের যে কোনো 4টি সুবিধা লেখো, সত্যতা যাচাইকরণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আর বৈধ ভাউচারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এইগুলো বড় 4 মার্কসের আর 6 মার্কসের কোয়েশ্চেন্স তোমাদের বললাম। তার সঙ্গে তোমরা যেগুলো এসএ কিউ বা এমসিকিউ আছে তার জন্য তোমাদের লিখে দিয়েছি গত শেষ 5 বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার এসএ কিউ আর এমসিকিউ কিন্তু অবশ্যই পড়তে হবে। এসএ কিউ আর এমসিকিউ ডেফিনেটলি কিরম আসবে সেটা সাজেশন করা সম্ভব নয়, কারণ এসএ কিউ এমসিকিউ নানাভাবে ঘুরে আসতে পারে, কিন্তু তোমাদের এইটুকু গ্যারেন্টি দিচ্ছি লাস্ট 5 বছরের 2024টা ছেড়েই দিলাম, 2023, 2022, 2020-21 পরীক্ষা হয়নি, 2018, 2017, 2016, 2015 এই লাস্ট কয়েকটা বছরের এসএ কিউ আর এমসিকিউ গুলো তোমরা পড়ে যাবে, তাহলে দেখবে পুরো 100% এসএ কিউ এমসিকিউ কমন পাবে এবং পরীক্ষায় তোমরা অ্যাবাভ 90% স্কোর করতে পারবে। তবে একটা কথা বলি, তার সাথে এটাও জেনে রাখো, এই যে বড় কোয়েশ্চেন্স গুলো উপরে তোমরা পড়ছো, এই প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালো করে তৈরি করো তাহলে দেখবে এসএ কিউ এমসিকিউ গুলোরও অনেক উত্তর তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আরেকটা কথা বলবো যে তোমরা যারা আজকে আমার এই চ্যানেলটি বা আমার ভিডিওটি নতুন দেখছো তাদেরকে বলবো যে আমি কিন্তু অ্যাকাউন্টসের 2025 সালে যারা এইচএস দিচ্ছ তাদের জন্য অ্যাকাউন্টসের সাজেশন, অ্যাকাউন্টেন্সির সাজেশন, কস্টিং ট্যাক্সেশনের সাজেশন এবং বিজনেস স্টাডিজ সাজেশন দিয়ে দিয়েছি এবং আজকের ভিডিওতে সিএলপি এর সাজেশনও দিয়ে দিলাম। তো আগের যে 3টে ভিডিওর যে সাজেশনস দিয়েছি সেই সাজেশনসের ভিডিওটার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা অবশ্যই আমার আগের অ্যাকাউন্টেন্সি, কস্টিং, ট্যাক্সেশন এবং বিজনেস স্টাডিজের ভিডিওটা অবশ্যই দেখবে এবং ওখানেও গ্যারেন্টি দিচ্ছি যে ওই কোয়েশ্চেন্সগুলোর বাইরে তোমাদের কিছু পড়তে হবে না, কমপ্লিট ওইগুলোই পড়ে যাবে। অ্যাকাউন্টসের প্র্যাকটিক্যাল প্রবলেম যেগুলো মেনশন করে দিয়েছি সেই ধরনের প্রবলেমই তোমরা পরীক্ষার আগে দেখে যাবে, 100% কমন পাবে, একদম গ্যারেন্টেড। আরো একটা কথা বলবো, আমার এই চ্যানেলটি যদি তোমরা এখনো সাবস্ক্রাইব করে না থাকো
তাহলে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে দাও, যাতে কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে যায় এবং তোমরা আমার ভিডিওটি দেখতে পারো। আরো একটা কথা বলবো, আমি আগামী 2-4 দিনের মধ্যেই তোমাদের অ্যাকাউন্টেন্সির কিরকম কোয়েশ্চেন আসতে পারে, এমসিকিউ, এসএকিউ, তার সাথে বড় বড় যে কোয়েশ্চেন্স গুলো আসে, একটা কমপ্লিট মডেল সেট আমি 3-4টে বানিয়েছি। সেই মডেল সেটগুলো উইথ সলিউশন আমি আমার এই চ্যানেলে আপলোড করব এবং সেখান থেকে সেই মডেল কোয়েশ্চেন্স গুলো যদি তোমরা উইথ সলিউশন ভালো করে দেখে যাও, দেখবে ওই কোয়েশ্চেন্স গুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসবে। সুতরাং আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং পরের ভিডিওগুলো পরপর দেখতে থাকো। এই বলেই আজকে আমার ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।